হ্যালো, কেমন আছো সবাই? একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম, সানডে স্পেশাল। সেটা হচ্ছে মাটন রেজালা। নতুন রেসিপি ঠিক বলা যায় না, রেজালা মোটামুটি হয়তো অনেকেই বানাতে পারো, তবে হ্যাঁ, যারা বানাতে পারো না তাদের জন্য দেখিয়ে দিই। আমি প্রথমে ডুমু করে কেটে নিয়েছিলাম কিছু পেঁয়াজ, মোটামুটি 6-7টা মতো, যেহেতু আমি 1 কেজি মাটনে করব। তার সাথে কিছু কাঁচা লঙ্কা, তার সাথে রসুন কোয়া নিয়ে নিয়েছি। আর 3টে পেঁয়াজ আমি গোটা রেখেছি। কেন একটু পরে বলছি, আগে সবার প্রথমে দেখো আমি এটাকে মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে নিলাম। তোমরা চাইলে এর মধ্যে আদাও দিতে পারো, বাট যেহেতু আমি আদা রসুনের পেস্ট ইউজ করছি, তো সেই জন্য আমি আদা রসুন আলাদা করে, আদাটা আলাদা করে দিইনি, রসুনটা একটু দিয়েছি, কারণ কাঁচা রসুনের গন্ধটা বাটার থেকে একটু বেশি ভালো লাগে। তো চলো এটা প্রথমে ব্লেন্ড করে নেব, ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দেখো আমি এটা দেখিয়ে দিচ্ছি যে এটা 1 আর 2 দুটো পাওয়ার মোডে থাকে। এটা অ্যামাজন থেকে কেনা একটা খুব ভালো মিক্সার গ্রাইন্ডার। এটা দিয়ে তোমরা চিকেন থেকে নিয়ে শুরু করে, ফিশ থেকে নিয়ে শুরু করে এভরিথিং ইউ ক্যান চপ ইট অ্যান্ড ইউ ক্যান মেক পেস্ট অ্যাজ ওয়েল। তো আমি প্রথমে দেখো তোমাদের দেখিয়ে নিচ্ছি, তোমরা চাইলে কেউ কুচি করেও রান্না করতে পারো, বাট নট ফর রেজালা। রেজালাতে অবশ্যই ভীষণ একটা সফট মিশ্রণ তৈরি করতে হবে। এইরকম কোঁচানো আমি জাস্ট দেখালাম, প্রথমে এরকম ধুয়ে পাওয়ার মোড ধুয়ে আমি করে এরকম একটু কুচিয়ে মতো নিয়েছি। আর হ্যাঁ, এটা আমি কোনো জল ব্যবহার করিনি, কারণ কি জল আমি দেবো না, পেঁয়াজ থেকে এমনিই রান্নায় জল বেরোবে, বিকজ আমি মাটনটা ম্যারিনেট করে রাখবো। আমি প্রায় মাটনটাকে ম্যারিনেট করেছিলাম 7-8 ঘন্টা মতো। ওভারনাইট করলে খুব ভালো হয়, বাট যেহেতু আমি সকালে বাজার করেছি মানে আমি এটা টোটাল থেকে অর্ডার করেছিলাম। হ্যাঁ, টোটালের একটা রিভিউ দিই। টোটালে কিন্তু মাটন যে খুব ভালো তা নয়, মোটামুটি মাটন। তবে হ্যাঁ, আমি একটা খুব ভালো ডিলে পেয়েছিলাম, 400 টাকার মধ্যে আমি মোটামুটি 1 কেজি মাংস পেয়ে গেছিলাম, যেটা অভাবনীয় ছিল। তো যাই হোক, চলো মোটামুটি দেখো সফট মিশ্রণ রেডি। এইবার এই মিশ্রণটা আমি আলাদা করে ঢেলে নিলাম একটা পাত্রের মধ্যে, এবং পরিমাণ মতো এবার ম্যারিনেশনে দেবো। ম্যারিনেশনের জন্য আমি কি করেছি, মাটনটাকে 1 কেজি মাটনটাকে ধুয়ে নিয়েছি, দিয়ে ভালো করে টিস্যু পেপার দিয়ে জলটাকে সোক করে নিয়েছি। দিয়ে তার মধ্যে আমি দেবো 2.5 চামচ মতো টক দই। জল ঝরা টক দই অবশ্যই দিতে হবে, কারণ কি এটা ম্যারিনেশনে কিন্তু অনেকটাই জল বেরোবে। আর যদি টক দইয়ে জল থাকে সেটা কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না, ফ্যাস ফ্যাস করবে। তো চলো 2.5 চামচ টক দই দেওয়ার পর আমি দিব 4 চামচ পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা করিয়েছিলাম সেটা, এবং তার সাথে আদা রসুন পেস্ট যেটা অলরেডি আমার কেনা ছিল, যেটা আমি ক্যাচের ইউজ করি, তো সেটা আমি দিয়ে দেবো। তো এই 3টে ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু আমি ভালো করে মেখে নেব। আর একটা কথা বলে রাখি, তোমরা কাঁচা লঙ্কার সাথে কিন্তু একটু ঝাল, কেউ যদি তোমরা খেতে চাও গোলমরিচও দিতে পারো, এখানে কিন্তু শুকনো লঙ্কা পড়বে না। তাই পরিমাণ মতো তোমরা যেরকম ঝাল খাও স্বাদ মতো তোমরা কাঁচা লঙ্কা আর গোলমরিচ, গোটা গোলমরিচও দিতে পারো যখন তোমরা মিক্সিতে বানাচ্ছিলে পেস্টটা। তো চলো আমার এরকম এবার ম্যারিনেশনের পালা। এটা আমি প্রায় ধরো 7-8 ঘন্টা মতো ম্যারিনেট করেছি। আমি মোটামুটি সকালে ম্যারিনেট করেছি আর আমি সন্ধ্যাবেলা রান্না করেছি। তো ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো ফর ম্যারিনেশন। এবার চলে আসি দেখো রান্নাতে। এটা যখন খুব ভালো করে ওপর নিচ করে ভালো করে চটকে পটকে ভালো করে মাখিয়ে নিতে হবে, তার কারণ যতটা ভেতরে মশলাটা ঢুকবে ততই কিন্তু জুসি হবে। আর যেহেতু রান্নাটা আমি করব তোমার জল ছাড়া, তো রেজালাতে জল খুব একটা চলে না, বা না দেওয়াটাই ভালো। আর সবথেকে বড় বিষয় আমি যেটা দুটো বলে রাখি, দুটো স্পেশাল জিনিস আমি তৈরি করে রেখেছি। একটা হচ্ছে মশলাটা, রেজালার মশলাটা খুব ইম্পর্টেন্ট। তার আগে বলে দিই, এখানে আরেকটা এটা দেখিয়েছিলাম 3টে গোটা পেঁয়াজ, এটা আমি জলের মধ্যে সেদ্ধ করে নেব। এটা একটুখানি সেদ্ধ করতে হবে, এটা সেদ্ধ করার পর সেটাকে পেস্ট বানিয়ে নিতে হবে। সেই একই পদ্ধতিতে মিক্সারের মধ্যে আমি এটা সেদ্ধটা দিই। আর হ্যাঁ, পেঁয়াজগুলো তোমরা চাইলে একটু ঠান্ডা করে দেন মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করতে পারো, আমি গরমে করেছি। এবার চলো মশলাটার কথা বলে দিই। মশলাটা বানানোর জন্য কিন্তু তোমরা একটা শুকনো তাওয়া বা কড়াইয়ের মধ্যে গোটা ধনে, গোটা লবঙ্গ, এবং তার সাথে একটা দারচিনি, তার সাথে হাফ জায়ফল, হাফ জয়িত্রী, 1 কেজির জন্য হাফ জায়ফল হাফ জয়িত্রী এনাফ, তার সাথে গোটা মরিচ এবং গোটা গোলমরিচ, এবং তার সাথে সামরিচও দিতে হবে। তো এইটা দিয়ে, এটা কিন্তু মেন ইনগ্রিডিয়েন্টস। আর একটা শুকনো লঙ্কা দেবে, দিয়ে একটা গুঁড়ো তৈরি করে নেবে মশলাটা। সেই মশলাটা টেক্সচারটা আমি দেখাবো মোটামুটি। চলো এটা তার ফাঁকে আমি পেস্ট করে নিচ্ছি। কোনো জল কিন্তু আবারও আমি ইউজ করি, তবে হ্যাঁ, পেঁয়াজটা যেখানে বয়েল করলাম সেই জলটা আমি রেখে দেবো, কারণ ম্যারিনেশনের সময় যে বাটিটাতে আমি ম্যারিনেট করেছি সেটা ধুয়ে মশলাটা দিতে আমার কাজে লাগবে। এছাড়া কিন্তু আর কোনো জল আমি ইউজ করিনি।
চলো এটা হয়ে যাবে। তার মধ্যে আরেকটা আমি লেয়ার বানিয়ে রেখেছি লেই, সেটা আমি পেস্টটা বলে দিই। কাজু আর পোস্ত একসাথে নিয়ে শুকনো মিক্সারের মধ্যে একটুখানি গুঁড়িয়ে নেবে প্রথমে, তারপর সেটাকে জল দিয়ে মিক্স করবে। প্রথমেই জল দিয়ে করবে না, তাহলে কিন্তু পোস্তগুলো ভালো মিক্স হবে না, গুঁড়ো গুঁড়ো থাকবে, যেটা কিন্তু কাম্য নয়। চলো ম্যারিনেশন রেডি। এবার কড়াইতে সাদা তেল আমি দিয়েছি 4 চামচ, তার সাথে 2 চামচ ঘি দিয়েছি। তবে হ্যাঁ, যদি পুরো রান্নাটা ঘিয়ে করতে পারো, যদি তোমাদের হেলথ নিয়ে কোনো ইস্যু না থাকে বা তোমরা চাও ঘিটা খেতে, যারা ঘি পছন্দ করো তারা অবশ্যই পুরোটাই ঘিতে করবে। আমি সানফ্লাওয়ার অয়েল যেটা ইউজ করি সাফোলা, তার সাথে আমি মিশালাম তোমার হচ্ছে গিয়ে ঘি 2 চামচ। এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন, তার সাথে ম্যারিনেট করা মাটনগুলো দিয়ে ভালো করে আমি নাড়তে থাকবো। এটা ভাজা ভাজা হবে না, এটা সেদ্ধ সেদ্ধ হবে, তাই কম আছে ঢাকা দিয়ে দিয়ে করতে হবে। ইন্ডাকশানে 500 থেকে 800-র মধ্যেই কিন্তু কড়াতে রান্নাটা করেছি, তার বেশি কিন্তু গ্যাসের ফ্লেম বাড়াবে না, তার কারণ এটা ঢাকা দিয়ে দিয়ে রান্না হবে, এটা সেদ্ধ হয়ে হয়ে রান্না হবে। আর যেহেতু জল দেবো না, তাই যদি আঁচটা বাড়িয়ে দিই তাহলে কিন্তু পুরোটা টেনে নিয়ে নিচে ধরে যেতে পারে, ধরার একটা সম্ভাবনা আছে। তো চলো এইভাবে আমি মোটামুটি পুরো মাটনটা উইথ দ্য পার্টিকুলার গ্রেভি ইন দ্য সেন্স যেই মশলাটা অলরেডি দিয়ে ম্যারিনেট করা হয়েছিল সেটা পুরোটাই আমি এভাবে দিয়ে দিয়েছি। এবং আমি যেরকম তোমাদের আগেও বললাম, ওই পেঁয়াজ সেদ্ধ করার জলটুকুই আমি শুধু ইউজ করব, বলতে পারো 4 চামচ জল, তো ওইটুকুই শুধু আমি মশলাটাকে ধুয়ে দিয়ে দেবো। এবার হচ্ছে ঢাকা দিয়ে দিয়ে কুক করার পালা, এটা কুক হবে। আর হ্যাঁ, যখন এটা হালকা হালকা কুক হয়ে আসবে, মানে যখন এর মধ্যে থেকে ঘি তেলটা আলাদা করে ছেড়ে দেবে, তখন কিন্তু এর মধ্যে স্বাদ মতো নুন আর চিনি দিয়ে দিতে হবে। আমি ম্যারিনেশনে নুন চিনি দিইনি, কারণ নুনে জলটা কেটে যাবে, গ্রেভিটা থকথকে ব্যাপারটা কেটে যেতে পারে, সেই জন্য আমি ম্যারিনেশনে নুন দিইনি, এবং তাতে কিন্তু কোনো প্রবলেম হবে না, তোমরা রান্নার সময় আরামসে দিতে পারো, বিকজ কড়াতে হাফ কুক হওয়ার পর এটা কিন্তু প্রেশার কুকারে দমে রান্না হবে। তো একদমই চিন্তা করবে না যে নুনটা চিনিটা অ্যাডজাস্ট হবে না, সব আরামসে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো চলো ভালো করে ঢাকা দিয়ে দিয়ে এটা রান্না করার পালা। এবং দেখো আস্তে আস্তে কি সুন্দর এর থেকে একটা টেক্সচার বেরোবে। আর হ্যাঁ, এটা কিন্তু কোনোভাবেই ভাজা ভাজা হবে না। আর একটা কথা বলে রাখি, আমি যেটা একটু মিস করে গেছি বলতে, সেটা হচ্ছে কড়াইতে কিন্তু তেল আর ঘি গরম করার পর যে সেদ্ধ পেঁয়াজটা আমি দিয়েছিলাম সেটা আমি দিতে পারতাম, সেদ্ধ পেঁয়াজের পেস্টটা, বাট আমি এখানে দিইনি, বিকজ এখানে আমি কাঁচাটাই বানাচ্ছি, কারণ এর মধ্যে তো অলরেডি কাঁচা মাটনের সাথে পেঁয়াজ পেস্ট ছিল, তাই আমি ওইটাকে রেখেছি আমার প্রেশার কুকারে। যখন আমি ঘি দেব, তার মধ্যে কিন্তু আমি ওই সেদ্ধ করে বাটা পেঁয়াজটা দেব। তো চলো কথা বলতে বলতে এটা কিন্তু মোটামুটি দেখো কি সুন্দর ঘি তেল আস্তে আস্তে বেরিয়ে আসছে মাংসটা থেকে, দেখো কতটা জল বেরিয়েছে। যেমন আমি তোমাদের সাথে বললাম, আমি কিন্তু একটুও জল দিইনি। তো দেখো এটা মোটামুটি কিন্তু রেডি হয়ে আসার পালা। এবার আমি তোমাদের দেখিয়ে দিই যে পেস্টটা আমি বললাম, কাজু আর পোস্তর পেস্টটা, সেটা আমি বানিয়েছি, এবং তার সাথে যে মশলাটা বললাম সেই মশলাটাও কিন্তু দেখে নাও, মশলাটা ভীষণ ভালো। এবং এই মশলাটা কিন্তু মেন, এই মশলাতে যে জিনিসগুলো আমি বললাম প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট। জায়ফল, জয়িত্রী, গোটা ধনে, গোটা মরিচ, এবং মরিচ কিন্তু 2 রকমই দিতে হবে, সাদা মরিচ, কালো মরিচ, এবং একটা শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ। এলাচ দেওয়ার দরকার নেই, বা তোমরা চাইলে দিতে পারো, আমি দিইনি। তো চলো এই যে মশলাগুলো দেখে না। আরেকটা মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে মাখানা। দেখো সাদা বাটিতে যেটা রয়েছে মাখানা কিন্তু যে কোনো ডিপার্টমেন্টাল স্টোরে পেয়ে যাবে, এবং মাখানা কিন্তু একটা ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস ফর রেজালা। তবে একান্ত যদি তোমরা না পাও, এটা স্কিপ করতে পারবে, এটা অনলাইনেও পাওয়া যায়, এবং তার সাথে সাথে গ্রসারি বড় শপগুলোতেও পাওয়া যায়। তোমরা যদি কেউ তাও স্পেসিফিক কিছু জানতে চাও, প্লিজ আমায় কমেন্ট করে জানিও। এবার দেখো যখন মোটামুটি তেল ঘি ছেড়ে আসবে, এর মধ্যে কিন্তু কাজু আর পোস্তর পেস্টটা মোটামুটি আমি দিয়ে দেবো, এবং দিয়ে আবারও নাড়তে থাকবে, এবং হালকা ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। এবং আরেকটা কথা বলে রাখি, এই যে মশলাটা তোমাদের বললাম, যে মশলাটা আমি ভাজা মোটামুটি করে শুকনো করার মধ্যে, এবং সেটাকে গ্রাইন্ডারে করে নিয়েছি, সেটা কিন্তু হাফ পরিমাণটা আমি এখন দেবো, আর হাফ পরিমাণটা আমি রাখবো কিন্তু রান্নার শেষ দেওয়ার জন্য। তো ওয়েট অ্যান্ড ওয়াচ, দেখতে থাকো। তো মোটামুটি চলো এই যে মশলাটা দেখো কি সুন্দর একটা গোল্ডেন ব্রাউন টাইপের কালার। তো যে পরিমাণটা আমি বানিয়েছিলাম তার মোটামুটি হাফ আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দিতে হবে, এবং আমি যেরকম বললাম আমি কিন্তু 500 বা 800তেই রান্নাটা করেছি। তো চলো ঢাকা দিয়ে মোটামুটি দেখছি, এটা মোটামুটি অনেকটাই জল বেরিয়েছে, তোমরা দেখতে পাবে। জল না দিয়েও কত সুন্দর রান্না করা যায়, সেটা কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করো। এবং চলো এইবার হচ্ছে আমার
পালা এটাকে শিফট করার প্রেশার কুকারের মধ্যে। চলো প্রেশার কুকারে মোটামুটি 1 চামচ প্রথমে ঘি দিলাম, এবং 1 চামচ ঘি যখন গরম হয়ে যাবে তার মধ্যে আমি যে বাটা যে মানে সেদ্ধ করে বেটে নেওয়া যে পেঁয়াজটা ছিল সেটা কিন্তু দিয়ে দিচ্ছি। 3টে পেঁয়াজ আমি রেখেছিলাম, তোমাদের দেখিয়েছি, সেটা দিয়ে এবার আমার মনে হলো ভাজতে ভাজতে আর 1 চামচ ঘি দরকার, তো আর 1 চামচ আমি ঘি দিয়েছি। মোটামুটি তোমরা বলতে পারো 4 চামচ তেল, 4 চামচ ঘিয়ে আর 4 চামচ জলেই রান্নাটা কিন্তু হয়ে যাবে, এবং যথেষ্ট ভালো। তবে একটা কথা বলে রাখি, আমি এখানে কোনো রকম গ্রেভিটা থকথকে বানানোর জন্য আমি কোনো রকম দুধ ইউজ করিনি, বাট রেজালাতে কিন্তু দুধও তোমরা দিতে পারো, এবং সেটা পাউডার দুধ দেবে না, তাহলে খুব মিষ্টি হয়ে যাবে। তোমরা যে লিকুইড যে মাদার ডেয়ারি বা এই ধরনের যে লিকুইড ডাবল টোন দুধ পাওয়া যায় সেই পাতলা দুধটা ইউজ করতে পারো ফর গ্রেভি পারপাস। যদি তোমরা থকথকে গ্রেভি না হয়ে একটুখানি গাঢ় না হয়ে একটু পাতলা চাও ভাত বা রাইস জাতীয় কিছুর সাথে খাওয়ার জন্য, বা এমনি তোমরা যদি পছন্দ করে থাকো, আমি এটা রুটি দিয়ে খাবো, তো রুটির জন্য রুটিটাও কিন্তু একটা স্পেশাল আইটেম থাকবে তোমাদের জন্য, তো তোমরা দেখতে থাকো। আপাতত পেঁয়াজটা যখন এরকম ভাজা ভাজা হয়ে এলো, হালকা ব্রাউন হয়ে এলো, খুব ব্রাউন করবো না, যেহেতু রেজালা তোমরা জানো একটু হোয়াইটিশ আর সাথে একটুখানি গোল্ডেনিশ একটা টেক্সচার হয়। তো এর মধ্যে এবার আমি যেটা অলরেডি কড়াইতে হাফ কুক করে রাখা ছিল সেই হাফ কুক করে রাখা মাটনটা কিন্তু অলরেডি এর মধ্যে দিয়ে দেবো। পুরোটা প্লেস করে কিন্তু এর মধ্যে আরও দুটো ইম্পর্টেন্ট জিনিস যেগুলো দেবো। রেজালায় কিন্তু বেশ কিছু ইনগ্রিডিয়েন্টস খুবই ইম্পর্টেন্ট। মাখানাটা শুধু তোমরা স্কিপ করতে পারো, বাট মাখানা দিলে টেস্টটাই ডিফারেন্ট হয়ে যায় এবং সেটা খেতেও খুব ভালো লাগে। মাখানাটা ছাড়া বাকি কিন্তু কিছু স্কিপ করা যাবে না। মশলা আমি যেরকম বললাম ওভাবেই বানাতে হবে, এবং তার সাথে দেখে নাও আমি এটা পুরোটা উইথ গ্রেভি সমস্ত কিছু প্লেস করে দেওয়ার পর যে দুটো জিনিস দেব সেটা হচ্ছে কেওড়া ওয়াটার আর রোজ ওয়াটার, যেটা কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট, কিছুভাবেই সেটা কিন্তু আমরা স্কিপ করতে পারবো না। তো চলো, মোটামুটি সব মাটনটা কিন্তু আমার দেওয়া হয়ে গেছে প্রেশার কুকারের মধ্যে। এবার দমে বসানোর আগে ভালো করে ওপর নিচে আমি নাড়িয়ে নেব, ভালো করে ওপর নিচে মিক্স করে নিয়ে কিন্তু এর মধ্যে আমি 1 ঢাকা কেওড়া ওয়াটার, আর আমার যেহেতু রোজ ওয়াটারের ঢাকনাটা ছোট তাই 2 ঢাকা দেবো। আর হ্যাঁ, তার আগে দেখো মাখানাগুলো দিয়ে দিয়েছি, আর মাখানা কিন্তু শুধুও খাওয়া যায়, দেখবে চানাচুরেও কিন্তু অনেক সময় মাখানা থাকে। তো যাই হোক, এর সাথে আরেকটা জিনিস যে হাফ মশলাটা আমি রেখে দিয়েছিলাম, তো সেই হাফ মশলাটাও কিন্তু দিয়ে দেবে। তো চলো, বোঝানো গেল, আমি আশা করি বোঝাতে পারলাম। এরপরে দেখে নাও কেওড়া ওয়াটার রোজ ওয়াটার দিয়ে দিচ্ছি, তবে খুব ইম্পর্টেন্ট বারবার করে কিন্তু ভালো করে নাড়তে থাকবে, এবং এর মধ্যে কিন্তু কোনো জল আমি ইউজ করিনি। যেরকম বললাম, এই সময় কুকারে কুক করার সময় কিন্তু তোমরা দুধ দিতেই পারো। চলো, আমার সমস্ত কিছু দেওয়া রেডি। আমি থকথকেই গ্রেভিটা বানাবো, আমি বেশি ঝোল বানাবো না, তাই আমি দুধ দিলাম না, স্কিপ করলাম। দিয়ে এবার এটাকে কুকে করতে দেবো। আর হ্যাঁ, কুক যেটা করবো প্রেশার কুকারে সেটাও কিন্তু 200 থেকে 500-র মধ্যেই করবে, একটু টাইম লাগবে, বাট এটা কিন্তু, আর যদি তোমরা গ্যাসে করো একদম লো ফ্লেমে করবে, এটা কিন্তু একদম থেকে থেকে সেদ্ধ হতে দিতে হবে, কারণ আমি যদি আঁচটা বাড়িয়ে দিই তাহলে কিন্তু নিচে ধরে যাবে। বিকজ বারবারই আমি রিপিট করছি, আমি কিন্তু উইদাউট ওয়াটার বানাচ্ছি। তোমরা কীভাবে রেজালা বানাও আমাকে জানিও। তো চলো, মোটামুটি অনেকগুলো সিটি মেরে দিয়েছে, এবার আমি খুলে দেখলাম টেক্সচারটা ভীষণ ভালো চলে এসছে, মানে আমার মাটন রেজালা রেডি। এরপরে যে আরেকটা ইনগ্রিডিয়েন্টস আছে, লাস্ট আর ফোরমোস্ট ইনগ্রিডিয়েন্টস, সেটা হচ্ছে আতর। 1 কেজি মাটনে 1 থেকে 2 ড্রপ মিঠে আতর ইজ ফাইন। তো তোমরা যথারীতি এটা দিয়ে, আর হ্যাঁ অবশ্যই ওভেনটা বা ইন্ডাকশনটা অফ করে দেবে, অফ করে দিয়ে কিন্তু তোমরা সেটাকে নেড়ে দেবে। অলরেডি দেখো আমি নেড়ে দিয়েছি, এটা খুব সুন্দর করে মিঠে আতরটা নেড়ে দেবে, দিয়ে এটাকে দেখো ঢেলে নিয়ে সার্ভ করে দিয়েছি, ভীষণ ভালো দেখতে লাগছে। এবার চলো চলে আসি একটা রুটির কথায়, এর সাথে খাওয়ার। তো চলো, রেজালার সাথে খাওয়ার জন্য একটা ইউনিক রেসিপি, রুটির একটা রেসিপি নিয়ে চলে এলাম। কড়াইয়ের মধ্যে প্রথমে কড়াইটাকে জ্বালিয়ে গরম জল দিয়ে, গরম জল যখন একটুখানি ফুটে উঠবে তার মধ্যে দিয়ে দেবে ময়দা। আমি মোটামুটি এখানে 300 গ্রাম মতো ময়দায় করেছি, তার মধ্যে তাতে আমার 7টা রুটি হয়েছে। তো তোমরা তোমাদের পরিমাণ মতো করতে পারো। তো জলের পরিমাণটা তো দেখেই নিলে কতটা দিলাম। আরেকটা কথা হচ্ছে, এই রুটিটা কিন্তু অ্যাকচুয়ালি সেঁকা হবে না, একদম তাওয়াতে হবে। আর রুটিটা করার জন্য কিন্তু নুন মিষ্টি বা কোনো ধরনের অন্য কোনো কিছুই ময়ন হিসেবে ব্যবহার করব না। আর এটা কিন্তু আটাতে ভালো লাগবে না, এটা ময়দাতেই ভালো লাগবে। আর আমরা ইউজ করলাম কিন্তু গণেশের ময়দা, আমরা ওটাই খাই, ওটাই ব্যবহার করি, তো যথেষ্ট ভালো লাগে খেতে। আর হেলথের দিক থেকেও গণেশের ময়দা ফাইবার ফ্রি।
তো চলো এইবার হচ্ছে নেক্সট যেটা দেখানো সেটা হচ্ছে জলের মধ্যে ময়দাটাকে সমানে কিন্তু খুন্তিতে এইভাবে নেড়ে চেড়ে কিন্তু একটা ডো মতো বানাতে হবে। এবং জলটা কিন্তু প্রচণ্ড টেনে যাবে না, আবার প্রচণ্ড পাতলাও থাকবে না, মোটামুটি যে টেক্সচারটা দেখতে পাচ্ছ একটা মাখো মাখো টেক্সচার, এই টেক্সচারেই কিন্তু এটাকে ভালো করে নেড়ে নিয়ে ময়দা দিয়ে একটু ময়দা ছড়িয়ে একটু করে ভালো করে এটাকে তুলে নিতে হবে একটা অন্য পাত্রে। তার কারণ হচ্ছে এটাই যে যদি ভালো করে এটাকে না ময়দা ছড়িয়ে ভালো করে গরম গরম না মেখে ফেলা হয় তাহলে কিন্তু এটা একদম শুকিয়ে যাবে, আর শুকিয়ে গেলে কিন্তু ঝরে ঝরে পুড়ে যাবে। তো ওই জন্য গরম গরম নরম নরম অবস্থাতেই যতটা পারবে, যেহেতু গরম গরম, সাবধানে এটাকে ময়দা ছড়িয়ে ভালো করে ডোয়ের আকারে চেপটে নিয়ে এইবার হচ্ছে পালা, যেরকম আমরা নর্মালি বাড়িতে ময়দা ঠেসে নিতে থাকি, ঠেসে নিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নেওয়ার পালা। তো চলো, এটা আমার মায়ের বানানো, দেখতেই পাচ্ছ এটা মাই বানিয়েছে। আর এটা কিন্তু আমার এক কাজিন সিস্টার, আমার এক মাসুতোর দিদি রেসিপিটা মাকে বহু বছর আগে শিখিয়েছিল, এবং আমরা কিন্তু মাঝে মধ্যেই কোনো স্পেশাল মেনু হলে এই রুটিটা বানিয়ে খাই। আর এই রুটিটা কিন্তু নট অনলি শুধু মাটন রেজালা, মাটনের যে কোনো রেসিপি, চিকেনের যে কোনো রেসিপি, যে কোনো গ্রেভি ধরনের রেসিপি, সেটা ফিশের হতে পারে, চিলি ফিশ টাইপের, বা চিংড়ি হতে পারে, ভেজের মধ্যে আলুর দম, পনির, ধোকা, যে কোনো কিছুর সাথে কিন্তু এই রুটিটা ভীষণ খাওয়া যেতে পারে, ভালো লাগে, ভীষণ মজা পাবে তোমরা খেয়ে। এবং প্লিজ আমি ইনসিস্ট করবো, যারা রুটি খেতে পছন্দ করো না তারা অবশ্যই খেও। আর বাচ্চারা রুটি খায় না, তোমরা তাদের বানিয়ে দেখো যে কতটা তারা মজা করে খায়, যেহেতু এটা নরম তুলতুলে ব্রেডের মতো খেতে হবে। আর আমি মাকে বলেওছিলাম মা দেখাবে তোমাদের যে কীভাবে এটা বেলার পর কতটা সফট ইন টেক্সচার হয়েছে। চলো এইভাবে আরামসে এটাকে ঠেসে বানিয়ে নিতে হবে। আর একটা কথা মাথা রাখতে হবে, দেখো এটা কিন্তু খুব সফট হবে, যদি এটা হার্ড ডোটা হয়ে যায় তাহলে কিন্তু মোটেই সেটা ফুলে উঠবে না। তার কারণ এটা কিন্তু আমরা শুধু তাওয়াতে বা চাটুর মধ্যে খুন্তি দিয়ে চেপেই এটাকে বানাবো। আর আরেকটা কথা হচ্ছে, ডোগুলো তোমরা বড় নেবে, তাহলে বড় রুটি বানাতে পারবে। মানে ডোটাকে ছোটো ছোটো যে টুকরো, লেইটাকে যে লেচি কেটে নেবে সেটা বড় বড় লেচি কাটবে, তার ফলে কি হবে, রুটিগুলো একটু সাইজে বড় হবে। আর তোমরা যদি ছোট ছোট কাটো তাহলে কিন্তু ছোট ছোট রুটি বানাবে, বড় রুটি কিন্তু বানানো যাবে না ছোট লেচি দিয়ে, বিকজ যত তুমি টেনে ওটাকে যদি বড় করার চেষ্টা করো তাহলে কিন্তু ওটা হার্ড হয়ে যাবে বেলতে, আর ওটা কিন্তু ফুলে উঠবে না। তো বেটার হয় তুমি বড় রুটি বানাতে চাইলে এভাবে দেখো বড় বড় সাইজের ডো বানিয়ে নেবে, আর না হলে তুমি ছোট রুটি বানাতে চাইলে ছোট ডো বানাবে। তো চলো, আমরা মোটামুটি রেডি হয়ে গেছে আমাদের লেচি। এবার এটাকে হালকা হাতে মা সুন্দর করে পাকিয়ে এরকম বেলে বড় করে নেবে। এবং চাটুটা কিন্তু চাটুটা অলরেডি ওভেনে বসানো, চাটুটা যখন হালকা অলরেডি গরম হয়ে যাবে তার মধ্যে রুটিটাকে এরকম কিন্তু বেলে নিয়ে দিয়ে দিতে হবে। এবং দেখো মা একটা রুটি করতে কিন্তু আরেকটা রুটি বেলতে থাকবে, আর তার সাথে এক পিঠ সেঁকা হয়ে গেলে আর একটা পিঠ দিয়ে দেওয়া হবে। তো এটা কিন্তু শুধু আমি যেরকমই বললাম তাওয়াতেই হবে। দেখেছো টেক্সচারটা কত সুন্দর হয়েছে। আর এটা কিন্তু খুব একটু মোটা হয় রুটিগুলো, কিন্তু খেতে কিন্তু নরম হয়, ভীষণ সফট হয়। তো দেখো খেতে কীরকম সেটা তো তোমাদের এভাবে আমি বোঝাতে পারবো না ক্যামেরার এপার দিয়ে। তোমরা প্লিজ, আমি ইনসিস্ট করবো তোমরা বানিয়ে অবশ্যই বলো তোমাদের কেমন লাগলো। আর এই রুটি যদি আগে অন্য কেউ এইভাবে বানিয়ে থাকো তাহলে অবশ্যই জানিও, কিন্তু আমার মনে হয় এটা ইউনিক রেসিপি, এটা মনে হয় না সবাই বানায় বা সবাই জানে। তো চলো, এইভাবে দেখো এক পিঠ অলরেডি সেঁকা হয়ে গেছে, অন্য পিঠটা ঘুরিয়ে মা যখন এভাবে চেপে খুন্তি দিয়ে ধরছে, দেখো কি সুন্দর এটা ফুলে উঠবে। তো দেখতে পাচ্ছ রুটি নিয়ে নিশ্চয়ই কোনো তোমাদের ডাউট থাকবে না। আর যেরকম বললাম, এই রুটির সাথে মাটন রেজালা কিন্তু জমে যাবে, এবং আমি লাস্টে সার্ভ করেও দেখাবো যে কতটা সুন্দর লাগছে, আর খেতে তো অভাবনীয় ছিল। তো তোমরা জাস্ট জানিও রুটিটা বানিয়ে যে রুটিটা তোমাদের কেমন লাগলো, তোমরা কি রেসিপি দিয়ে ট্রাই করলে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে দিও। টাটা।